হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সংস্কৃতের একটা নতুন ক্লাস নিয়ে। আরে কি ভাবছো, প্রবাল স্যার সংস্কৃত ক্লাসে? আরে প্রবাল স্যার সব পারে। আপনি হ্যাঁ সংস্কৃত ক্লাসে? হ্যাঁ। আরে আসলে আমি ভাবলাম যে সংস্কৃতটা একটু দেখিয়ে দিই, কারণ আমি তো হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পড়াই, তাই আমি কি সংস্কৃতটা দেখিয়ে দিই। সংস্কৃতের জন্য আমি আছি তো, আপনার স্টুডেন্ট অপেক্ষা করছে কোথায়? পাশের রুমে। তাই নাকি? হ্যাঁ, যান যান। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। ওকে। উফ, কত কষ্টে পাঠিয়েছি। আবার একবার যদি এন্ট্রি নিয়ে নেয় স্যার, আর কিন্তু যাওয়ার নামই করে না। তো চলো, আজকে কিন্তু আমরা ক্লাস করব করণ কারকের তৃতীয়া বিভক্তি। হ্যাঁ, তোমাদের আগের দিন করিয়েছিলাম করণ কারকের তৃতীয়া বিভক্তি পার্ট 1। আজকে হবে করণ কারকের তৃতীয়া বিভক্তির পার্ট 2। তার আগে বলে দিই, আমি পর্ণা দে, ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার, মালদা, আর আমি তোমাদের সংস্কৃত পড়াই, তোমরা জানোই। তো চলো, আজকের ক্লাস কিন্তু খুব জমজমাট একটা ক্লাস হবে, কারণ আগের দিন যারা যারা ক্লাস করেছো তারা কিন্তু জানো যে কতগুলো সূত্র করেছি, টোটাল 5টা করেছি। আজকেও কিন্তু কয়েকটা সূত্র করাবো, আর তোমরা খুব মন দিয়ে শুনবে। তার আগে তোমাদেরকে বলে দিই, এডুকেশন সেন্টারে আমাদের কিন্তু এতগুলো সাবজেক্ট পড়ানো হয়। এডুকেশন সমস্ত, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইংরেজি, ভূগোল, দর্শন, পরিবেশবিদ্যা আর সংস্কৃত। হ্যাঁ, আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য তোমরা কী করতে পারো, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। 8509456622 এই নাম্বারে যোগাযোগ করে নাও, আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আর হ্যাঁ, অবশ্যই ক্লাসটা খুব ভালো করে ফলো করবে। আগের দিন কিন্তু আমরা করণ কারকের তৃতীয়া বিভক্তির টোটাল 5টা সূত্র করেছিলাম। তা তোমরা ক্লাসগুলো করেছো নিশ্চয়ই, আশা করি বুঝতে পেরেছো। এখন তোমাদের কিন্তু গ্রামার করতে আশা করি কোনো অসুবিধে হচ্ছে না, তাই তো? আজকের ক্লাসটাও করতে কিন্তু কোনো রকমের অসুবিধা তোমাদের হবে না। আজকে তোমাদের আমি যে সূত্রটা করাবো সেটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। কি সূত্র? চলো বলি। 6 নম্বর সূত্র হবে, কারণ আগের দিন আমরা 5টা সূত্র অলরেডি কমপ্লিট করে নিয়েছিলাম। আজকে 6 নম্বর সূত্র হবে কি? জেনাঙ্গ বিকার। জেনাঙ্গ বিকারও, এই সূত্রটা আমরা পড়বো আজকে। সূত্রতে কি বলা হচ্ছে দেখো, সমস্ত সূত্রের মধ্যে কিন্তু এই সূত্রটাকে তোমাদের ভেঙে ভেঙে বোঝাবো। হ্যাঁ, ভেঙে ভেঙে বোঝাবো। কি বলেছে? এক হয়েছে যেন, অঙ্গ, আর হচ্ছে বিকার। বিকার এর মানে কি? এর মানে হচ্ছে যেন, মানে তোমরা জানি যে অঙ্গ, মানে আমরা জানি আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ, মানে আমাদের যে হাত, পা, নাক, মুখ এরকম হয়, এই জিনিস কিছু বোঝাবে। এবং তার সাথে কি হবে? বিকার। এই অঙ্গগুলোর যদি বিকার হয় তাহলে এই সূত্রটা হবে। একটু ব্যাখ্যা করে তোমাদেরকে বলি। কি বলবো? যেই অঙ্গ খুব ভালো করে শুনবে, যে অঙ্গ বিকৃত হওয়ায় অঙ্গির বিকার লক্ষিত হয়। যে অঙ্গ, কি বললাম, যে অঙ্গ, কোনো অঙ্গ হয়তো আমাদের বিকৃত হয়ে গেছে। ধরো আমরা একটা লোককে বলছি যে লোকটার চোখটি, একটা চোখ কানা, ঠিক আছে? এই দিয়ে যদি আমরা তাকে বিচার করি তাহলে কি বলবো? ওই যে আমরা একটা লোককে দেখেছিলাম যার চোখ কানা, তার মানে কি হলো? তার চোখ যে অন্ধ বা সে যে কানা, সেটা দিয়ে আমরা তাকে বিচার করছি, সে লোকটাকে চেনাচ্ছি, ঠিক আছে? মানে আমি কি বললাম, কোনো অঙ্গের বিকৃত রূপকে যদি আমরা বোঝাই, সেখানে কি হয়? অঙ্গির বিকার। অঙ্গির মানে অর্থাৎ অঙ্গের যে বিকৃত রূপ, সেটা দিয়ে যখন আমরা কোনো কিছুকে বোঝাবো তাকেই বলবো আমরা, সেখানে কিন্তু জেনাঙ্গ বিকার হবে। আবার বলছি, একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে। ধরো আমি এখানে লিখলাম সে, বাংলাতে লিখছি, তাতে তোমাদের বাংলাতে একটু বুঝতে সুবিধা হয়। চোখে কানা, ঠিক আছে? বাংলাতে বললাম, কি বললাম? সে চোখে কানা। এখানে কি হবে? চোখে। এই যে আমরা হয়তো অনেকগুলো মানুষ আছে, কিন্তু আমরা বললাম যে ওই যে ওই লোকটার চোখ কানা, আমরা ওকে দেখেছি। এইভাবে মানে কি, তাকে পার্টিকুলারলি তার একটা শরীরের অঙ্গ, যে অঙ্গটা বিকৃত হয়ে গেছে বা বিকার হয়ে গেছে যার, সেই বিকার অঙ্গ দিয়ে সেই মানুষটাকে চেনানো হচ্ছে, মানে সেই অঙ্গের বিকার, বিকৃত রূপটাকে বোঝানো হচ্ছে। এরকম থাকলে আমাদের হবে জেনাঙ্গ বিকার। একটা এবার এটাকে যদি সংস্কৃততে বলি তাহলে কি লিখবো আমরা? স চক্ষুষা কানো। চক্ষুষা কানো, ঠিক আছে? এইটা কি বলেছে? সে চোখে কানা,
সে চোখে কানা। ঠিক আছে, তাহলে প্রথম কথা হচ্ছে আমরা এখানে কি পাচ্ছি এখানে কিন্তু আমরা পার্টিকুলারলি ক্রিয়াকে কিন্তু পাচ্ছি না। দেখো ক্রিয়া কিন্তু নেই এখানে, কিন্তু আমরা পার্টিকুলারলি একটা মানুষকে বোঝাচ্ছি যে এই মানুষটার চোখটি কানা, এবং সে কী দিয়ে বোঝাচ্ছি, এই যে তার অঙ্গের বিকার হয়েছে, এই যে চোখে যে সে কানা হয়েছে, এই যে অঙ্গের বিকার হয়েছে, এই বিকৃত অঙ্গ দ্বারা একটা মানুষকে আমরা চেনাচ্ছি। সেখানে কিন্তু কি হবে, এখানে তৃতীয়া বিভক্তি হয়ে যাবে। কি হবে, তৃতীয়া বিভক্তি হয়ে যাবে। বুঝতে পেরেছো? আবারও বলছি, কি বলবো, যদি কোনো অঙ্গের বিকৃত হওয়ায় অঙ্গির বিকার লক্ষিত হয়, যদি কোনো অঙ্গের বিকৃত হওয়ায় অঙ্গির বিকার লক্ষিত হয়, সেখানে কিন্তু কি হবে, তৃতীয়া বিভক্তি সেই অঙ্গবাচক শব্দে, মানে এই যে অঙ্গবাচক শব্দ, এই যে চোখ মানে এখানে তোমরা সবসময় দেখবে শরীরের কোনো একটা পার্ট পাবে, হয় চোখ, নাক, কান, হাত, যা বলুক সেটা শরীরের সাথে যুক্ত হবে, এরকম কোনো অঙ্গ পাবে যে অঙ্গটাকে দেখেই কিন্তু তোমরা বুঝবে যে হ্যাঁ এই অঙ্গটা, যদি অঙ্গ থাকে, হয়তো এখানে যেমন চক্ষুষা আছে, কোথায় হয়তো মুখ থাকলো, কোথাও হয়তো নাক থাকলো, কোথাও হয়তো চোখ থাকলো, এই জিনিসগুলো কিন্তু তোমরা পাবে এখানে, এবং এটা দ্বারাই কিন্তু বুঝবে যে এখানে কিন্তু বিকৃত বলা হয়েছে। তাহলে কি, বিকৃত অঙ্গবাচক, যে অঙ্গটা বিকৃত হয়েছে তার উত্তর তৃতীয়া বিভক্তি হয়ে যাবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। আরেকটা চলো করি, আরেকটা উদাহরণ দিই। আচ্ছা, এই উদাহরণটা তোমরা করবে, হ্যাঁ তোমরা যারা দেখছো এই উদাহরণটা কিন্তু তোমরা করবে। কি, এই উদাহরণটা কিন্তু তোমরা করবে যারা দেখছো, হ্যাঁ তুমি যে দেখছো। কি, এখানে বললাম আমি, ধরো মুখেন ত্রিলোচন, তাই তো, ধরো বললাম মুখেন ত্রিলোচন, কি বললো, মুখেন ত্রিলোচন। তাহলে আমরা কি বলবো, মুখেন ত্রিলোচন মানে ত্রিলোচন বলেছে, ত্রিলোচন মানে কি, তিনটে চোখ, লোচন মানে চোখ, বা আমাদের বলি চোখ, যে দুটো চোখ, আমাদের তো দুটো চোখ আছে, তিনটে চোখ কেন বলেছে, তিনটে চোখ তো হয় না মানুষের, দুটোই চোখ হয়, তিনটে হয়েছে, তার মানে কি, এই যে তিনটে চোখ কোথায় হয়েছে, মুখে হয়েছে। ঠিক আছে, মুখে হয়েছে, তাহলে এখানে কি হবে, মুখেন, অঙ্গবাচক পদ। কি, এখানে কিন্তু ত্রিলোচনে নয়, কোথায় হয়েছে, মুখে। মুখে তিনটে চোখ হয়, তিনটে চোখ তো হয় না, দুটো চোখ হয়, তাহলে মুখে মানে অঙ্গবাচক, এটাই হচ্ছে অঙ্গবাচক। তাহলে এখানে হবে আমাদের তৃতীয়া বিভক্তি। কোথায় হলো, বুঝতে পেরেছ? মুখের ত্রিলোচন, তিনটে চোখ হয় না, কটা হয়, দুটো হয়, কিন্তু তিনটে হচ্ছে, মানে অধিক বোঝালেও যেমন আমাদের অঙ্গের বিকৃত রূপ বোঝায়, আবার যদি কোনো অঙ্গ আমাদের না থাকে, দুটো হাত থাকে তার মধ্যে একটা হাত নেই, সেটা বোঝালেও কিন্তু আমাদের অঙ্গের বিকার বোঝায়, সেই অঙ্গবাচক পদে কিন্তু আমাদের তৃতীয়া বিভক্তি হবে। তাহলে বুঝতে পেরেছো? এরকম তোমাদের অনেকগুলো দিতে পারে, যেমন ধরো দিল যে বপুষা চতুর্ভুজ, বপুষা মানে চারটে হাত, মানুষের চারটে হাত হয়, দুটো হাত তো, তোমার তো দুটো হাত, তাই না, মানুষের তো চারটে হাত হয় না, বলেছে ভগবান, তাই না, সেটা তো আমাদের কল্পনার জিনিস, যেটাকে আমরা কল্পনা করে নিয়েছি, কিন্তু বাস্তবে তো হয় না, তাই না। বপুষা মানে হাত, চারটে হাত, বপুষা চতুর্ভুজ, চারটে হাত হয় কারোর, হয় না, তার মানে সেখানে কী হবে, বপুষা, এই যে বপুষা মানে এই যে হাত বুঝিয়েছে, এই হাতকে কিন্তু আমাদের অঙ্গের বিকৃত রূপ বলতে হবে, আর অঙ্গের বিকৃত রূপ হচ্ছে কি হবে, তৃতীয়া বিভক্তি হয়ে যাবে। আশা করি প্রত্যেকে বুঝে গেছো, তাই তো। চলো এরপরে নেক্সট আমরা যেই সূত্রটা পড়বো, সেই সূত্রটা হচ্ছে ঠিক এই সূত্রটার মতোই, অনেকটা এই সূত্রের মতোই, সেই জন্য বলবো কনফিউশন হবে না তোমরা। এটা হচ্ছে আমাদের নেক্সট সূত্র 7। কি, এটা হচ্ছে, এই সূত্রটা হচ্ছে ইত্থম্ভূত লক্ষণে। কি, এই কিম্ভূত, অদ্ভুত, ইত্থম্ভূত, তাই তো, বুঝতে পারছো কি বললাম, কিম্ভূত অদ্ভুত না, এটা হচ্ছে ইত্থম্ভূত।
এই লক্ষণ অনুসারে কি বলছে দেখো, আগেই আমরা এর আগে যেটা পড়লাম জেনাঙ্গ বিকারতে, সেখানে বললাম যে যদি তোমার কোনো অঙ্গের বিকার বোঝায়, ধরো একটা চোখ কানা বা নাক নাক বুঝতে পারে, হাত বোঝাতে পারে, কোনো অঙ্গের বিকার বোঝায়, সেই অঙ্গবাচক পদে মানে সেই হাত যদি চারটে হয় তাহলে হাত, এই অঙ্গবাচক পদে কি হবে, তৃতীয়া বিভক্তি হবে। কিন্তু এই সূত্রটা কিন্তু একদম জেনাঙ্গ বিকারের মতোই, কিন্তু জেনাঙ্গ বিকারের মতো নয় আবার, ঠিক আছে। একই রকমের উদাহরণ আছে, একই রকমেরই আছে, সেই জন্য অনেকেই কিন্তু কনফিউশন হয়ে যায় এখানে যে কোনটা জেনাঙ্গ বিকার করবো আর কোনটা হচ্ছে আমরা কিন্তু ইত্যম্ভূত লক্ষণে করবো। দেখো এখানে একটা জিনিস আছে, যে লক্ষণ পদটা আছে, এই যে লক্ষণ বুঝিয়েছে, হ্যাঁ এই যে লক্ষণ পদ, এখানে আমরা একটাই ব্যাখ্যা দিতে পারি যে যদি কোনো লক্ষণ বোঝায়, মানে ধরো আমরা কোনো একটা মানুষকে দিয়ে কোনো লক্ষণ বুঝিয়েছি যে এই মানুষটাকে আমরা পার্টিকুলারলি এই জিনিস দ্বারাই কিন্তু এই মানুষটাকে বোঝাই। হ্যাঁ কি বললাম, যদি যে লক্ষণ দ্বারা কোনো ব্যক্তিকে সূচিত হয়, কোনো লক্ষণ আছে সেই ব্যক্তির মধ্যে, সেই লক্ষণ দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায়। আগের বার কি বলেছিলাম, কোনো অঙ্গকে বোঝাবে, কোনো অঙ্গবাচক পদে কিন্তু তৃতীয়া বিভক্ত হবে। কিন্তু এখন কি বুঝিয়েছি, এখন বললাম তোমাদেরকে কোনো যদি লক্ষণ পায় কোনো মানুষের মধ্যে, সেই লক্ষণ দ্বারা ওই মানুষটিকে চিহ্নিত করব, তখন সেখানে কিন্তু ইত্যম্ভূত লক্ষণ হবে। চলো চট করে একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিই। জটাভি তাপসম, খুব কমন একটা সূত্র, এই খুব কমন একটা উদাহরণ, যে উদাহরণটা বারংবার তোমাদের চলে এসে থাকে, এবং তোমরা প্রত্যেকে জানো যে আমি যে উদাহরণগুলো তোমাদের দিয়ে বোঝাই, সেই উদাহরণগুলো কিন্তু তোমাদের কারক বিভক্তি নির্ণয় করতে উদাহরণগুলো কিন্তু দেয়, ঠিক আছে। এমনি এমনি সমস্ত উদাহরণ কিন্তু বোঝায় না, এই উদাহরণগুলো তোমাদের পরীক্ষার সময় কিন্তু দিবে, ঠিক আছে। সেই জন্য খুব ভালো করে এই উদাহরণগুলো দিয়েই আমি তোমাদেরকে একেবারেই যেন বুঝিয়ে দিতে পারি, সেই চেষ্টাই করি। তো চলো কি বলেছি, অহং, ধরো আমি এখানে একটা আরেকটা দিয়ে দিলাম, অহং, অহং জটাভি তাপসম অপশ্যম, ঠিক আছে। অহং জটাভি তাপসম অপশ্যম, এখানে কি বললাম, অহং জটাভি তাপসম অপশ্যম, ঠিক আছে। কি বললাম, অহং জটাভি তাপসম অপশ্যম, এর মানেটা আগে বুঝবো, তারপরে কিন্তু কারক করতে যাব, ঠিক আছে। প্রথমে কি বল, অহম, অহম মানে কি, অহম মানে আমি, তাহলে এখানে লিখে দেবো আমি, আমি কি হয়ে যাবে, কর্তা, তাই তো। তোমরা জানো এতদিনে যারা যারা ক্লাস করছো তারা বুঝতে পারছো যে কর্তৃকারকে কর্তা হবে এখানে। অবশ্যম কি হবে, অবশ্যম মানে কি বলো তোমরা, কি অবশ্যম মানে, অবশ্যম মানে কিন্তু হলো দেখেছিলাম, দেখেছিলাম, দেখেছিলাম কি হবে, দেখেছিলাম হয়ে যাবে ক্রিয়া, তাই তো। কে দেখেছিল, আমি দেখেছিলাম, কে দেখেছিলাম, আমি দেখেছিলাম, তাই তো। তাহলে এখানে অপসম হয়ে যাচ্ছে, এখানে কর্তৃকারক, এই অহম হয়ে যাচ্ছে কর্তৃকারক, আর অপসম হয়ে যাচ্ছে ক্রিয়া, ঠিক আছে। এবার কি কাকে দেখেছিলাম, কি বা কাকে, তাপসম, এটা তো আমাদের কর্মকারক, কিন্তু আমাদের এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে করণ কারক। কি দেখেছিলাম মানে, এই যে ধরো অনেকগুলো তপস্বী আছে, তার মধ্যে বলছে যে কি দেখেছিলাম, বলছে জটাধারী তপস্বীকে আমরা দেখেছিলাম, জটাধারী, জটাভি মানে হচ্ছে জটাধারী, জটাধারী, ঠিক আছে। তাহলে কি জটাধারী তাপস্যম মানে জটাধারী একজন তপস্বীকে আমি দেখেছিলাম, তার মানে আমি তপস্বীটাকে যখন নির্বাচন করছি, মানে যখন দেখাচ্ছি, তখন আমি কাকে বললাম জানিস তো, আমি একটা জটাধারী তপস্বীকে দেখেছিলাম, তাই বলছি জটাধারী তপস্বীকে আমি দেখেছি। তাহলে এই যে জটাধারী, এই যে জটাধারী, এটা কি হলো, আমাদের একটা লক্ষণ হলো, ঠিক আছে, একটা লক্ষণ হলো যে আমরা জটাধারী তপস্বী। এটা কিন্তু কোনো অঙ্গ নয়, অঙ্গ কি না, এটা কিন্তু অঙ্গ নয়, এটা পার্টিকুলারলি একটা মানুষের পরিচিত হওয়ার জন্য একটা কোনো লক্ষণ, এই লক্ষণ দ্বারা কিন্তু আমরা সেই মানুষটিকে বোঝাবো। এখানে কিন্তু ব্যক্তিকে বোঝাবে, কোনো অঙ্গকে নয়। অঙ্গ বোঝালে হয়ে যাবে জেনাঙ্গ বিকার, কোনো ব্যক্তিকে যখন বোঝাবো সেখানে কিন্তু হয়ে যাবে আমাদের এখানে এই ইত্যম্ভূত লক্ষণে। কি বললাম, কিম্ভূত, অদ্ভুত নয়,
ইত্থম্ভূত, হ্যাঁ ইত্থম্ভূত লক্ষণে এই সূত্রটা কিন্তু এখানে প্রয়োগ হবে। তাহলে তোমরা আশা করি পারবে। চলো তোমাদেরকে একটু টেস্ট করার জন্য আমি আরেকটা তোমাদের করিয়ে দেখাই। ধরো আমি এখানে একটা উদাহরণ দিই যে অহম ছত্রেণ ছাত্রম অদ্রক্ষাম। কি বললাম? অহম ছত্রেণ ছাত্রম অদ্রক্ষাম মানে কি, একটা ছাতা ধরা ছাত্রকে আমি দেখেছিলাম। একজন আমি ছাতাধারী, ছাতা মানে কি, যেটা ছাতা আমরা এই গরমকালের মধ্যে যে ছাতা ধরে আমরা যাওয়া আসা করি যাতে আমাদের কি হয় না হয় সূর্যের তাপ না লাগে, সেই ছাতা ধরা একজন ছাত্রকে আমি দেখেছিলাম। তার মানে আমি ছাত্রটাকে কি দিয়ে বলছি? এই ছাতা দিয়ে। ছাতাটাই হচ্ছে তার লক্ষণ। ছাতাধারী একজন ছাত্রকে আমি দেখেছিলাম। তাহলে এখানে কি হবে? এই যে ছাতা, এটা হয়ে যাবে আমাদের লক্ষণ। এই লক্ষণ দ্বারাই আমরা ওই ছাত্রটাকে চিহ্নিত করছি, ওই ব্যক্তিটাকে চিহ্নিত করছি। তাহলে এখানে হয়ে যাবে ছত্রেণ এখানে হয়ে গেল আমাদের তৃতীয়া বিভক্তি। তাহলে বুঝতে পারছো, দুটো সূত্রের মধ্যে কিন্তু খুব কনফিউশনের একটা ব্যাপার থাকে। আবারও তোমাদের দুটো সূত্রকে এক্সপ্লেন করতে গিয়ে আমি বলবো, একটা জেনাঙ্গ বিকারে কিন্তু বিকৃত অঙ্গের বাচক, যে অঙ্গিবাচক হবে, যে অঙ্গটাকে বোঝাবে, সে অঙ্গের উত্তর তৃতীয়া বিভক্তি হবে, ঠিক আছে। আর এখানে কিন্তু কোনো একটা জিনিস দিয়ে কোনো একটা লক্ষণ দিয়ে কিন্তু কোনো মানুষকে বোঝাবে, ব্যক্তিকে বোঝাবে। যখন ব্যক্তিকে বোঝাবে, যে আমি ওই মানুষটিকে বোঝাচ্ছি, ব্যক্তিকেই বোঝাতে হবে এখানে। তাহলে তার আগে যেই লক্ষণটাকে দিয়ে আমি বোঝালাম, সেই লক্ষণ নিয়ে হয়ে যাবে তৃতীয়া বিভক্তি। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো, ঠিক আছে। এরপরে নেক্সট আমাদের যে সূত্রটা আছে সেই সূত্রটা পড়ব। কি সূত্র? তোমরা সবাই আশা করি বুঝতে পারছো। আস্তে আস্তে কিন্তু আমাদের করণ কারকও কিন্তু শেষের দিকে, হ্যাঁ শেষ হতে চলছে, করণ কারকও শেষ হতে চলেছে আমাদের। তো নেক্সট আমাদের 8 নম্বর সূত্র হবে। এটা কি হবে 8 নম্বর সূত্র? প্রকৃত্যা দিভি উপসংখ্যানম। প্রকৃত্যা দিভি না, প্রকৃত্যা দিভ্য, এখানে দিভি হবে না, প্রকৃত্যা দিভ্য। হ্যাঁ, প্রকৃত্যা দিভ্য উপসংখ্যানম অনেকবার আসে তোমাদের, কিন্তু এই সূত্রটা কিন্তু অনেকেই হয় যে ইগনোর করে দাও। এই সূত্রটাকে কেন করে দাও? কারণ এর সাথেই যুক্ত আরও একটা তোমাদের সূত্র আছে, যেটাকে আমরা বলি হচ্ছে হেতু। এর আগের দিন শিখেছিলাম। হেতু সূত্রের দ্বারা কিন্তু আমরা কি বুঝি, যে কোথাও কোনো জিনিস তোমার সাথে হচ্ছে, সেটার হেতু বোঝাবে, মানে সেটার কারণ বোঝালে হেতু হয়। এখানে কিন্তু কারণ নয়, প্রকৃতিতে মানে ন্যাচারালি তোমাদের কিন্তু স্বাভাবিকভাবে প্রকৃতভাবে কিন্তু তোমাদের কোনো কিছু শব্দ থাকবে, সেই শব্দের যোগে কিন্তু তোমাদের কি হবে, এই কি বলে, এই তৃতীয় বিভক্তি হবে। প্রথমে হচ্ছে কি বলে, প্রকৃত্যাধি মানে প্রকৃতি ইত্যাদি, ঠিক আছে। প্রকৃতি ইত্যাদি কি কি প্রকৃতি? আচ্ছা, সুখ দুঃখ, ধরো সুখ দুঃখ হতে পারে। প্রকৃতি কি কি শব্দ হতে পারে দেখে নাও, কয়েকটা আমি লিখে দিচ্ছি। সুখ, দুঃখ, জাতি, গোত্র, এগুলো কি? এগুলো আমরা কিন্তু কোনো সময় পরিবর্তন করতে পারি না, তাই তো? পরিবর্তন কি করতে পারি? কারোর জাতি পরিবর্তন করতে পারবা, কারোর গোত্র পরিবর্তন করতে পারবা না। জন্মসূত্রে পাওয়া, জন্মসূত্র থেকেই আমার গোত্র যা আছে আমরণ সেটাই থাকবে, জন্মসূত্রে আমার জাতি যা আছে সেটাই থাকবে, সেটাকে কিন্তু পরিবর্তন করা যাবে। তার মানে কি, এগুলো হচ্ছে প্রকৃতি, প্রকৃতি। নাম, ধরো আমার নাম কি পরিবর্তন করতে পারবে? না। তোমার নাম কি পরিবর্তন আমি করতে পারবো? না। তোমার জন্মসূত্রে পাওয়া প্রাকৃতিকভাবে কিন্তু সেটাই তোমাদের কাছে আছে। এই রকম কিছু বোঝালে
সেখানে কিন্তু কি হবে, আমাদের প্রকৃতদিব্য উপসংখ্যানম। আর অবশ্যই আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে এই শব্দগুলো, এই যে জাতি, গোত্র, দুঃখ, সুখ, এই শব্দগুলো এছাড়াও আরও অনেকগুলো শব্দ হয়, আপাতত আমি এই কটা জিনিস দিয়ে বোঝাচ্ছি যে এই সূত্রগুলো কিন্তু তোমাদের এই শব্দগুলো কিন্তু যদি তোমাদের থাকে, শব্দগুলো থাকে, মানে বলিনি, শব্দগুলো যদি তোমাদের উল্লেখ করে থাকা বাক্যে থাকে, তাহলে কিন্তু সেখানে তোমাদের কী হবে, প্রকৃতাদিভ্য উপসংখ্যানম এই সূত্রটা তখন সেখানে অ্যাপ্লাই করতে পারবে তোমরা। একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। ধরো আমি বললাম যাত্রা কায়স্থ, ঠিক আছে, কী বললাম, যাত্রা কায়স্থ। কায়স্থ মানে, কায়স্থ হচ্ছে যে ব্রাহ্মণ, কায়স্থ এরকম তাদের জাতি থাকে, তো আমি যাত্রা ব্রাহ্মণ লিখলাম না, আমার জাতি কায়স্থ, সেই জন্য আমি কায়স্থ লিখেছি। চলো, তো বলছে যাত্রা কায়স্থ মানে কায়স্থ জাতির, এটা পরিবর্তন হবেই না, কোনোদিনও পরিবর্তন হতেই পারে না, জাতি গোত্র এগুলো কোনো সময় পরিবর্তন হয় না। তাহলে এই যে যাত্রা লিখলাম, যাত্রাটা কি, তার মানে জাতিকে বোঝাচ্ছে, তার মানে সরাসরি কিন্তু এই যাত্রা অর্থাৎ জাতি এই কথাটা কিন্তু চলে এসছে এখানে। এই শব্দটার যোগে কিন্তু কি হবে, তৃতীয়া বিভক্তি হয়ে যাবে। শব্দটাই হচ্ছে তৃতীয়া বিভক্তি, জাতি শব্দে তৃতীয়ার একবচন যাত্রা। জাতি শব্দ মানে কোন শব্দের মতো, মতি, ঠিক আছে, মুনি, এই সমস্ত শব্দের মতো, মতি শব্দের মতো। তাহলে এখানে কিন্তু তৃতীয়া বিভক্তি হবে। তোমরা শব্দরূপ ধাতুরূপ প্রত্যেকে পড়ছো তো, শব্দরূপ ধাতুরূপ কিন্তু খুব ইম্পর্টেন্ট, না হলে কিন্তু কারক সমাস আগামী দিনে যা যা ক্লাস করাবো কিছু বুঝতে পারবে না। তোমরা কমেন্টে জানাতে পারো যে কোন কোন তোমাদেরকে আমি সাজেস্ট করে দিতে পারি, তোমরা যদি কমেন্ট করো আমরা সাজেস্ট করে দিতে পারি যে কোন কোন আপাতত তোমাদের লাগবে, মানে কোন কোন তোমরা শব্দরূপ ধাতুরূপ পড়বে, সেটা যদি কমেন্ট করে জানতে চাও তাহলে আমি বলে দিতে পারি তোমাদেরকে। তো সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখন থেকেই শুরু করে দাও, কারণ এখনও তোমাদের কিন্তু ক্লাস সেইভাবে শুরু হয়নি, 12 কিন্তু সেরকমভাবে শুরু হয়নি, কিন্তু অলরেডি কিন্তু আমি তোমাদের একটা বাসন্তীর স্বপ্নম নাটক শেষ করে দিয়েছি, অলরেডি কিন্তু গ্রামারের ক্লাস পর পর আসছে এবং আসবে তোমাদের কাছে, এবং এখন থেকে যদি তোমরা শুরু করে দাও খুব তাড়াতাড়ি কিন্তু আমরা কি করতে পারি, এই যে সংস্কৃততে যারা তোমরা নিয়েছো তাদের মনে হচ্ছে যে খুবই কঠিন, খুবই জিনিস, এটা তোমরা রপ্ত করতে পারবে, সেই জন্যই প্রত্যেক দিন তোমাদের জন্য ভিডিও দেওয়া হয়। তো চলো, তো আজকে কিন্তু তোমাদের এইটা কমপ্লিট হয়ে গেল। এরপরে কিন্তু এই সূত্রটার পরে এরপরে তোমাদের যে সূত্রটা শেখাবো, লাস্ট একটা সূত্র, যে সূত্রটা থেকে বারংবার এসছে, এই সূত্রটা আশা করে বুঝতে পেরেছো তোমরা প্রত্যেকে। কি বললাম, সুখ দুঃখ জাতি গোত্র এইরকম যদি থাকে, এরকম যদি প্রাকৃতিক কোনো শব্দ থাকে, যে প্রাকৃতিক শব্দটা পরিবর্তন করা যাবে না, যেমন যদি বলি আমার নাম পর্ণা দে, এই নাম কথাটা যুক্ত করলাম, এই নাম কথাতেও নামনি বা নামনা, নাম, এটাও একটা জিনিস থাকবে, নাম, ঠিক আছে, যে নাম থাকলেও নাম কথাটা যদি বাক্যে থাকে, প্রয়োগ হয়, সেই ক্ষেত্রেও কিন্তু প্রকৃতাদিব্য উপসংখ্যানম এই সূত্রটা হবে, কারণ সেটাও কিন্তু পরিবর্তন কোনো সময় করা যাবে না, ঠিক আছে। তা চলো, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট সূত্র করি, আর আজকে সেটাই হচ্ছে শেষ সূত্র। নেক্সট সূত্র কি, নেক্সট সূত্র আমাদের হচ্ছে উনো বারণ প্রয়োজন থৈশ্চ, ঠিক আছে, উনো বারণ প্রয়োজনার্থশ্চ। কি বলেছে, এই সূত্রটাকে একটু ভালো করে ভেঙে বোঝাবো, প্রত্যেকটা সূত্রের মতো এটাও কিন্তু তোমরা বুঝতে পারবে। উনো মানে কি, এটা আগে আমাদেরকে বুঝতে হবে। উনো মানে কি, উনো বেশিরভাগই মানে হচ্ছে তোমাদের হীন, উনো শূন্য রহিত, শূন্য রহিত, শূন্য ছাড়া, রহিত মানে কি ছাড়া, শূন্য রহিত। কি বললাম, উনো মানে হচ্ছে হীন। এই হীন শব্দটা যদি বাক্যে সরাসরি বসে তাহলে এই সূত্রটা হবে। বুঝে নাও পুরোটা,
এরপরে কি বলেছি, বারণ। বারণ মানে বারণার্থ, তোমাকে কোনো কিছু বারণার্থ শব্দ, যেমন তোমাকে কোনো কিছু মানা করা হচ্ছে, বারণ করা হচ্ছে তোমাকে যে এই কাজটা করো না বা এই কাজটা করা থেকে বিরত থাকো, ঠিক আছে, এরকম যদি কোনো বারণার্থ শব্দ থাকে সেখানে কিন্তু তোমাদের কি হবে, সূত্র সেই শব্দের যোগে তৃতীয়া বিভক্তি হবে। কী কী বারণার্থ শব্দ থাকতে পারে, অলম, অলম, কিম, বা হচ্ছে তোমাদের কৃতম। অলম, ক্রিম, কৃতম, এই তিনটে তোমাদের থাকতে পারে, এই তিনটে তোমাদের বারণার্থ শব্দ। এরপরে আসছি প্রয়োজনার্থ। প্রয়োজন মানে কোনো কিছুর প্রয়োজন আছে, প্রয়োজনার্থ মানে বুঝতেই পারছো, প্রয়োজনার্থ চ। এটাকে যদি ভাঙি, মানে এই পুরো সূত্রটাকে যদি ভাঙা হয় তাহলে কিন্তু এটাই হবে উনো বারণ প্রয়োজনার্থ চ। তাহলে ছয় চয় আছে, এখানে একটা বিসর্গ হবে চ। মানে বলছে উনো শব্দ, উনো যে সমস্ত শব্দ দ্বারা উনো বোঝায় সেই শব্দ বারণার্থ, অর্থাৎ বারণ বোঝাবে এরকম কোনো কিছু শব্দ যার অর্থ বারণ সেটা, এবং প্রয়োজন বোঝাবে এরকম অর্থ, প্রয়োজনার্থ বোঝালে কী হবে, চ বলে। চ মানে কি, এবং, এবং মানে আমরা সংস্কৃততে এবং হচ্ছে চ, চ বোঝায়, চ দিয়ে এবংকে বোঝায়, তাহলে প্রয়োজনার্থ। এই কটা যদি যদি থাকে, এই শব্দগুলো যদি বাক্যে উল্লেখ করা থাকে তাহলে কিন্তু তোমাদের উনো বারণ এবং প্রয়োজনার্থশ্চই চ এই সূত্র দ্বারা কিন্তু তোমাদের তৃতীয়া বিভক্তি হবে। একটা উদাহরণ দিয়ে ধরো, আমি তোমাদেরকে বললাম যেটা খুব কমন আসে তোমাদের, স বিদ্যয়া হীন, স বিদ্যয়া হীন। কি বললাম, হীন, তাহলে এখানে কোনটা আসছে বলো, কোনটা আসছে, উনো, তাই তো, এই হীন শব্দটা আসছে, হীন শব্দটা আসছে এখানে, তাই তো। তাহলে হীন যার সাথে যুক্ত, এই যার সাথে যুক্ত পদটা হচ্ছে কার সাথে যুক্ত, বিদ্যয়াহীন, স বিদ্যয়াহীন, তার বিদ্যে নেই, বিদ্যে বুদ্ধি কিছু নেই, ঠিক আছে, তার বিদ্যে নেই, তাহলে এখানে বিদ্যয়াহীন, তাহলে বিদ্যয়া পদে কি হবে, তৃতীয়া বিভক্তি হয়ে যাবে। কেন হলো, তাহলে আমরা উত্তরটা লিখবো কিভাবে, যদি এরকম থাকে তাহলে আমরা উত্তর লিখবো উনো বারণ প্রয়োজনার্থশ্চই, প্রয়োজনার্থশ্চ, প্রয়োজনার্থশ্চ এই সূত্র অনুসারে বিদ্যয়া পদে, বিদ্যয়া অবশ্যই কেউ কিন্তু এখানে বিদ্যা জানো তো, মূল শব্দ সেটা হচ্ছে বিদ্যা, কিন্তু আমরা কিন্তু বিদ্যা লিখবো না, আমরা বিদ্যয়াই লিখবো। যে কোনো সূত্রের যে শব্দের যোগে বা যে শব্দতে তুমি তৃতীয়া বিভক্তি করছো বা যে কোনো কারো করছো, সেই শব্দটা যেই ফর্মে আছে সেই ফর্মেই লিখতে হবে। এটা তৃতীয়া বিভক্তি আছে, তৃতীয়ার এক বচন আছে, তাহলে তোমার এখানে বিদ্যয়া হবে। তাহলে বিদ্যয়া পদে হীন শব্দ যোগে, হীন শব্দ যোগে মানে হীন মানে এই যে হীন উনো বলছি, হীন শব্দ যোগে তৃতীয়া বিভক্তি হয়। আবার বললাম উত্তর কি লিখব, উত্তর লিখব যে উনো বারণ প্রয়োজনার্থশ্চই, প্রয়োজনার্থশ্চ এই সূত্র অনুসারে কিন্তু বিদ্যয়া পদে হীন শব্দ যোগে তৃতীয়া বিভক্তি হয়। এই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। চলো আরেকটা করি দেখাই, এবার একটা করি, বিবাদেন, বিবাদেন অলম। কি বলেছি, বিবাদন অলম, তাই না, অলম পদটা তাহলে কোথায় আছে বলো, বারণ, তাই তো, মানে বারণ, বিরত থাকতে বলছে, বারণ করতে বলছে। কি বারণ করতে বলছে, বিবাদ, বলছে যে ঝগড়াঝাটি করো না, ঝগড়াঝাটি করো না, মানে বারণ করেছে, ঝগড়া করা উচিত না, তোমরা ঝগড়াঝাটি করো না, ঠিক আছে, তাহলে বলছে ঝগড়া করো না, তাহলে সেখানে অলম, অলম মানে অলম বলেছে, বারণার্থ পদ কি অলম, বারণার্থ মানে কি, বারণ অর্থ, যার যেই অর্থের দ্বারা বারণ বোঝাবে, বিরত থাকা বোঝাবে, সেখানে কিন্তু আমাদের তৃতীয়া বিভক্তি হবে। তাহলে অলম পদটা এখানে আছে, তাহলে তোমাদের এই শব্দগুলো কিন্তু মনে রাখতে হচ্ছে কি কি শব্দ হচ্ছে। তাহলে অলম পদ কার সাথে যুক্ত, বিবাদেন পদের সাথে যুক্ত, বিবাদেন পদের কি হবে, তৃতীয়া বিভক্তি হয়ে যাবে, তৃতীয় বিভক্তি হয়ে গেল। এই বোঝালাম তোমাদের বারণ দিয়ে, একটা বুঝিয়েছি উনো দিয়ে, একটা বারণ দিয়ে বুঝিয়ে দিলাম। এরপরে আমরা বোঝাবো হচ্ছে প্রয়োজন। প্রয়োজন বোঝাবো, অর্থেন প্রয়োজনম,
প্রয়োজনে কিন্তু তোমাদের শুধুমাত্র এই প্রয়োজন শব্দটাই আসবে, প্রয়োজনম বলেই শব্দটা আসলে তুমি বুঝেই যাবে প্রয়োজন মানে কি, যে উনো বারণ এবং প্রয়োজনার্থ বুঝিয়েছে তাহলে এই সূত্র দ্বারা, ঠিক আছে। তাহলে প্রয়োজনম অর্থেন প্রয়োজন, অর্থ মানে কি, এখানে অর্থ মানে কিন্তু ওই মানে না, অর্থ মানে হচ্ছে পয়সা, টাকা, হ্যাঁ টাকাই প্রয়োজন, তাই তো। এবার কি বলছে প্রয়োজনম, অর্থেনও প্রয়োজনম, তাহলে এই যে প্রয়োজন শব্দটা সরাসরি বাক্যে কিন্তু বসেছে, তার জন্য কিন্তু কার সাথে যুক্ত হয়েছে, তার সাথে যুক্ত হয়েছে হচ্ছে অর্থেনো, এই অর্থেনো পদটা কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে, অর্থেনো পদে তাহলে কি হবে, অর্থেনোর সাথে বসেছে প্রয়োজন শব্দটা, তাহলে এখানে এটা হয়ে যাবে তৃতীয়া বিভক্তি আমাদের। তাহলে তিনটে উদাহরণ দিয়েই কিন্তু তিনটে তোমাদের উদাহরণ দিলাম, যাতে তিনটেই তোমরা বুঝতে পারো, আশা করি প্রত্যেকে এখন বুঝতে পেরেছো। আবারও বলছি এখানে কী হবে, এই যে শব্দগুলো দেখছো উনো শব্দ, উনো কিন্তু সরাসরি এই উনো শব্দ দিয়েও থাকতে পারে, সরাসরি উনো শব্দ দিয়েও থাকতে পারে, আর উনোর মানে কি হীন শূন্য রহিত এই শব্দগুলোও থাকতে পারে। বারণের মানে হচ্ছে বারণার্থ শব্দ, কী কী বারণার্থ শব্দ, অলম কিম কৃতম, এই তিনটে শব্দ মনে রাখতে হচ্ছে। আর এরপর হচ্ছে প্রয়োজনার্থ মানে প্রয়োজন বোঝালে তোমাদের শুধু প্রয়োজন শব্দটা সরাসরি বসে যাবে, যদি এই শব্দগুলো বাক্যে উল্লেখ থাকে তাহলে কিন্তু সেই বাক্যের উত্তর মানে সেই তোমাদের সূত্রের মধ্যে যে শব্দগুলো থাকবে সেই শব্দের উত্তর কিন্তু কি হবে, উত্তর মানে প্রথমে যার সাথে যুক্ত হবে, এই যে অর্থের সাথে যুক্ত হয়েছে এই অর্থ পদে কিন্তু তোমাদের তৃতীয়া বিভক্তি হবে। আশা করি আজকের ক্লাসটা প্রত্যেকে বুঝতে পেরেছো, কারণ এখানেই কিন্তু করণ কারক আমাদের শেষ হয়, প্রত্যেকটা সূত্র বুঝিয়েছি, একটা সূত্র কিন্তু বাদ যায়নি, প্রত্যেকটা সূত্র বুঝি এখান থেকেই করণ কারকের থেকে আসবে তোমাদের, এবং এই যে সূত্রগুলোর দ্বারা তোমাদের যে সমস্ত উদাহরণগুলো বোঝাই আমি, সেই উদাহরণগুলো কিন্তু বারংবার আসে, প্রত্যেকটা বছর কিন্তু সেই উদাহরণ দিয়ে সেই কারকগুলোই কিন্তু করতে যায়, তাই আমি সেই উদাহরণগুলো দিয়ে তোমাদের স্পেশালি কিন্তু বোঝানোর চেষ্টা করি। তাই আবার বলছি, আমাদের এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করো যে তোমাদের কেমন লাগছে, প্রচুর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দাও, কারণ প্রত্যেকের প্রয়োজন আছে। অ্যান্ড অবশ্যই লাস্টলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে নোটিফিকেশন তাড়াতাড়ি তোমাদের চলে আসতে পারে। ওকে।